সারা দিন পরিশ্রম করে সবাই ক্লান্ত হয়, তবে একজন মা কিন্তু কখনোই ক্লান্ত হয় না। সবার কাজের ছুটি হলেও একজন মায়ের কিন্তু কখনোই ছুটি হয় না। পুরো দিনই কিন্তু বাচ্চা সামলানোর পাশাপাশি ঘরের প্রতিটা কাজ নিজের হাতে 100% ভাবে করতে হয়। সারাদিন বাচ্চা সামলিয়ে কাজ করার পরও দিন শেষে যতটুকু সময় থাকে সেই সময়টুকু কিন্তু আমরা বাচ্চার পিছনেই দিয়ে থাকি। তারপরও কিন্তু দিন শেষে সেই সম্মানটা আমরা পাই না, আমরা কিন্তু সেই অবহেলার কাতারিতেই পড়ে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার একজন প্রিয় আপু আমাকে বলেছিল যেন আমি চুলাটা ক্লিন করা দেখাই, কারণ আপুরও এই সেম চুলাটাই আছে, তবে জং ধরে একদমই নষ্ট হয়ে গিয়েছে, মরিচা পড়ে চুলার নাকি খুবই বাজে অবস্থা। আরও কিছু সম্ভবত বলেছিল, আমার আসলে সম্পূর্ণ কমেন্টটা মনে নেই, 2-3 দিন আগে এসেছিল কমেন্টটা। তো ভাবলাম আপুর উদ্দেশ্যে আমি কিভাবে চুলাটা ক্লিন করি প্রপারভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো যে আপুরা গ্লাসের চুলা কিনতে চাচ্ছেন তারাও অনেক কিছু ধারণা পেয়ে যাবেন। একটা সফট মাজনির সাহায্যে কিন্তু আমি ভিম লিকুইড দিয়ে চুলাটার উপরে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এখন চারপাশের যে স্টিলের অংশগুলো সেগুলো কিন্তু আমি তারের মাজনি দিয়ে খুব ভালো করে মেজে নিচ্ছি, কারণ কয়েকদিন গেলেই দেখা গেছে এই জায়গাগুলো একটু মরিচার ভাব চলে আসে। এগুলো কিন্তু স্টেনলেস স্টিল বলেই বিক্রি করে। আমি কিন্তু একদম আরএফএলের বেস্ট বাইয়ের যে শোরুম সেখান থেকেই নিয়েছি, তবে তারপরও দেখি যে জায়গায় জায়গায় একটু মরিচা পড়তে চায়। তো এই কারণে কিন্তু সবসময়ই যে অংশগুলো স্টিলের সেই অংশগুলো তারের মাজনি দিয়ে খুব ভালো করে মেজে তারপর ক্লিন করে নিতে হয়। তবে গ্লাসের উপরের অংশ কিন্তু তারের মাজনি দিয়ে মাজা যায় না, ওটা কিন্তু সফট মাজনি দিয়েই মাজতে হয়। আর চুলার যে ভিতরের অংশটুকু দেখতে পাচ্ছেন বার্নারগুলো, ওগুলো কিন্তু উঠানো যায়, সুন্দর করে উঠিয়ে তারপর চুলাটা ক্লিন করে পরিষ্কার করতে হয়। এতে কিন্তু চুলাতে কালি পড়ে না এবং কি চুলাতে গ্যাসও খুব সুন্দর মতো বের হয়, চুলাটা ভালোও থাকে। তবে আমি কয়েকদিনের জন্য বাবার বাসাতে গিয়েছিলাম, তখন আপনাদের ভাইয়া রান্নাবাড়া করেছে, মানে এখনকার কথা বলছি না, আমি অনেক আগের কথা বলছি। সেই সময় কিন্তু এই যে বার্নারের অংশগুলো সেগুলো একদমই বসে গিয়েছে, ওগুলো কিন্তু এখন আর উঠানো যায় না। এই যে জায়গাগুলো তো আমি অনেক ওঠানোর চেষ্টা করেছি আর ওঠাতে পারিনি, একদম ফিক্সড হয়ে গিয়েছে দুইটা চুলারই। এই কারণে ভিতরের অংশগুলো কিন্তু আমি ক্লিন করতে পারি না আর কি। তো আপনারা কিন্তু নতুন অবস্থা থেকেই খুব সুন্দর করে এগুলো উঠিয়ে তারপর চুলাটা ক্লিন করবেন, এতে করে চুলা অনেক ভালো থাকবে। আর স্টিলের অংশগুলো তারের মাজনি দিয়ে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নেবেন, এতেও কিন্তু আর কোনো জং বা মরিচা পড়ার কোনো ভাব থাকবে না। আমি এরকম সিম্পলভাবেই সবসময় চুলাটা ক্লিন করে রাখি আর আমার চুলাটা আলহামদুলিল্লাহ ভালো আছে। সকালবেলা কিন্তু আমার রান্না বাড়া সব কিছুই শেষ। ইদানিং দেখা গেছে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় সকালের টাইমটাতে, এই কারণে কিন্তু আমি বিশেষ করে রান্নার সময়টি স্কিপ করে যাই, খুব বেশি একটা আপনাদের সাথে শেয়ার করি না, কারণ ওই সময়টা যদি ভিডিও শেয়ার করতে যাই আমি একদম টাইম মতো রান্না বাড়া সব কিছু শেষ করতে পারবো না, এই কারণেই মূলত ভিডিওটা করা হয় না। তো আমি কিন্তু এখানে চালের সুজি তৈরি করে নিয়েছিলাম। চাল সুন্দর করে ধুয়ে রোদে শুকিয়ে তারপর হালকা একটু চুলাতে ভেজে নিয়েছিলাম, এরপর ব্লেন্ডারে গুঁড়ো করে সুজির নিচেই তৈরি করে নিয়েছি। আর এটাই কিন্তু শুভানাকে আমি মাঝে মাঝে দেই। শুভানা বাবু যেহেতু ভোরে একবার খায়, মানে আমি 6টা বা 6:30 যে টাইমে উঠি বা 5:30টার দিকে যে টাইমে উঠি সেই টাইমে কিন্তু ওকে ফিডার খাইয়ে তারপর আমি উঠি। এ কারণে কিন্তু পুরো সকালটা ও খুবই ঠান্ডা মেজাজে থাকে। আর 9টা কি 9:30টার দিকে আমি ওকে বাড়তি যে সলিডটা দেই সেটা দিয়ে থাকি। সকালে তো আমাদের খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গিয়েছে, আর শুভানা বাবুর খাওয়াটা হয়নি, ওর জন্য আমি কি বলে সুজিটা রান্না করে নিলাম আর ওটা ঠান্ডা হতে রেখে এসেছি। এই সুযোগে আমি ঘরদোর গুছানোর কাজগুলো করে নিচ্ছি। বেডরুমের যে সোফাটা এটাও সুন্দর করে ঝেড়ে একদম ক্লিন করে নিচ্ছি। আর এখানে যে কুশনটা একটু মানে এলোমেলো হয়ে গিয়েছিল, রোজা যেহেতু প্রায় সময় এটার উপর উঠে লাফায় তারপর বসে খেলা করে, তো এই কারণেই এগুলো মানে উলট পালট হয়ে গিয়েছিল, সেগুলো একটু আমি ক্লিন করে তারপর গুছিয়ে রেখে দিচ্ছি। যে কোনো জিনিস ক্লিন তারপর গোছানো থাকলে কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে ঘর বাড়ি যদি পরিষ্কার না থাকে সেক্ষেত্রে কিন্তু মন মেজাজও একদমই ভালো থাকে না। বিশেষ করে আমরা গৃহিণীরা সারাদিন ঘরের ভিতরে
পুরো দিনটাই কাটাই। আর সেই ঘর যদি এলোমেলো অগোছালো থাকে আমাদের মন মেজাজ কিন্তু খুবই খিটখিটে হয়ে যায়। এ কারণে শত ব্যস্ততার মাঝেও আমি সব সময় আমার বাসাটাকে প্রায়োরিটি দেই। বাসাটা গুছিয়ে একদম ক্লিন করে রাখি। এতে করে দেখা গেছে সারাদিন আমার যত পরিশ্রমী হোক না কেন, দিন শেষে পুরো বাসার দিকে যখন তাকাই তখন আমার খুবই শান্তি অনুভব হয়। ঘরের কিছু কাজ করতে নিতে নিতেই কিন্তু সুবহানা বাবুর খাবারটাও একদম মানে ঠান্ডা হয়ে গিয়েছে। এটার মধ্যে আমি ওর যে ফর্মুলা মিল্ক আছে সেটা মিক্সড করে দিলাম, আর এখন হচ্ছে ওকে আমি খাইয়ে দিব। 2 দিন আগে হচ্ছে আমি একটা ভিডিওতে গুঁড়ো দুধ দেখিয়েছিলাম। সেই গুঁড়ো দুধ হচ্ছে সুবহানা বাবু খায়, তবে আমি কিন্তু ভুল করে বলে দিয়েছিলাম যে রোজা খায়। তো আমি কিন্তু বাসায় এরকম করি, প্রায় সময়ই আমি সুবহানাকে রোজা বলে ডাকি, কারণ 6-7 বছর ধরে রোজাকে ডাকছি। আর রোজা রোজা বলতে বলতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে, মানে রোজা নামটাই বেশি মুখে আসে। তো এখন পর্যন্ত সুবহানাতে পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি। তো এই কারণে ওকে বেশিরভাগ সময়ই আমি নাম ধরে ডাকি, যাতে করে ওর নামটা বেশি বলতে বলতে বেশি অভ্যাস হয়ে যায়। তো যদি মাঝে মাঝে আমি এরকম ভিডিওতে সুবহানাকে রোজাকে সুবহানা বলে ফেলি, তো আপনারা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক আপুরাই হচ্ছে আমাকে এটা কমেন্ট করেছিলেন যে আপু গুঁড়ো দুধ তো রোজা খায় না, সুবহানা বাবু খায়। তো তখন কমেন্ট পড়ে আমি অনেক হাসি পেয়েছিলাম, আমি অনেক হেসেছিলাম, কারণ আমি তো বুঝতেই পারিনি যে আমি ভিডিওতে এরকমটা বলেছি। আপুদের কমেন্ট দেখেই মূলত বুঝতে পেরেছি। আগে এই জিনিসটা আমি আমার নানুকে দেখেছি আর আমার নানাকে দেখেছি। আমার নানু বা নানা যদি আমাকে ডাকতে যেত, দেখা গেছে আমার খালামণি, তারপর হচ্ছে মামা, তারপর আমার ভাই, সবাইকে ডাকতে ডাকতে তারপরে সে আমার নাম উচ্চারণ করতে পারতো। আবার দেখা গেছে আমার আম্মুকে বা খালামণিকে ডাকার সময় কিন্তু এরকম সবাইকে ডেকে তারপর হচ্ছে ডাকতো। তার কারণ হচ্ছে কি, আমার খালামণি, মামা, তারপর হচ্ছে আমার আম্মু, এদের নাম কিন্তু অনেকটাই মিল। যেমন আমার আম্মুর নাম হচ্ছে লতিফা, আমার মামার নাম হচ্ছে লুৎফর, আমার খালামণির নাম হচ্ছে লিপি। দেখা গেছে যদি লতিফা বলতো সেক্ষেত্রে লুৎফর লিপি বলে তারপর লতিফা বলতো, মানে এরকম করে একজনকে ডাকতে গেলে সবাইকে ডাকতো। আবার আমার ভাইয়ের নামও হচ্ছে লতিফুজ্জামান হুসাইন, সবার নামই হচ্ছে ল দিয়ে। তো এই জায়গায় হচ্ছে গোলমেলে হয়ে যেত। তবে আমার আর আমার খালাতো বোনের নাম একটু ভিন্ন। আমার নাম হচ্ছে রিমা আর আমার খালাতো বোনের নাম হচ্ছে মিম। তো দুইজনের নাম হচ্ছে চেঞ্জ। আমার নাম আমার আব্বুর নামের সাথে মিলানো, আর আমার খালাতো বোনের হচ্ছে ওর আব্বুর সাথে মিলানো আর কি। তো এ কারণেই আমরা দুজন একটু আলাদা হয়েছি। এছাড়া সবারই নাম দেখা গেছে একই রকম। একজনকে ডাকতে গেলে দেখা গেছে সবাইকে ডেকে তারপর হচ্ছে যাকে ডাকতো তার নামে আসতো আর কি। বিষয়টা আমরা এত বেশি মজা করতাম আর এত বেশি হাসতাম। তো সেই জিনিসটা এখন আমার সাথেও হচ্ছে। তারা তো বুড়া হয়ে গিয়েছিল, তো তাদেরটা মেনে নেওয়া যেত, তবে আমি তো আসলে বুড়া হইনি। তো এখনই যদি এরকম গোলমেলে করে ফেলি, যদি আল্লাহ তাআলা আরও 2-3 জন বাচ্চা কাচ্চা দেয়, সেই ক্ষেত্রে যে মানে কি করব আমি মাঝে মাঝে ভাবি আর অনেক হাসি। তো যাই হোক, এরকম যদি মাঝে মাঝে ভুল করে ফেলি, আপুরা বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সুন্দর করে কমেন্ট করবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আসলে আমি কোন ভিডিওতে এরকম উল্টাপাল্টা বলেছি। তো আমি কিন্তু কথা বলতে বলতে সুবহানা বাবুকে খাওয়া দাওয়া করিয়ে তারপর ওকে এই চেয়ারটাতে বসিয়ে রেখেই সব কাজগুলো করে নিচ্ছিলাম। আর এই চেয়ারটা আসার পর আমার এত বেশি সুবিধা হয়েছে, ও দেখা গেছে অনেকক্ষণ আমাকে না দেখলে একটু মানে খিটখিটে হয়ে যায় বা একটু কান্না করতে চায়। সেই সময় আমি যেখানে কাজ করি ওকে তার আশেপাশে এই চেয়ারে করে বসিয়ে দিলে ও আমাকে দেখতেও পায়, আমি কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারি। নর্মালি ওকে বিছানায় শুয়ে বসিয়ে রেখেই কিন্তু আমি সব কাজ করি। আর এখন হচ্ছে চেয়ারটা হওয়াতে ওকে আমি আমার কাছাকাছি রাখতে পারি, এতে করে আমার জন্য অনেক সুবিধা হয়েছে। আর চেয়ারটা থেকে পড়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এই জিনিসটা আমার আরও বেশি ভালো লেগেছে। পুরো ঘর বাড়ি সব কিছু কিন্তু আমি একদম ঝেড়ে মুছে ক্লিন করে নিয়েছি, কিছু অন ক্যামেরায় কিছু অফ ক্যামেরায়। এরপরে কিন্তু পুরো বাসা আমি ঝাড়ু দিয়েছি, এরপর কিন্তু মুছেও নিয়েছি, পুরো ঘরটা কিন্তু মুছে নিয়েছি, সেটাও আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এরপরে হচ্ছে 1 বালতি কাপড় চোপড় ধুয়েছি, আর গোসল করা হয়নি এখনও। ভাবলাম যে কখন আবার বৃষ্টি এসে যায়, তো আগে এগুলো একটু শুকাতে দিয়ে নেই, এরপর বাসায় গিয়ে আমি সুবহানা বাবুকে গোসল করিয়ে দিব, তারপরে হচ্ছে আমি নিজে গোসল করব আর কি। আর ছাদে এত পরিমাণ বাতাস ছিল, আমি তো কোনোভাবেই মনে হয় কাপড় চোপড় ক্লিপ দিয়ে রাখতেই পারছিলাম না। আর বিছানা চাদরটা একটু বেশিই সমস্যা করছিল, পরবর্তীতে বিছানা চাদরের এক পাশ কিন্তু আমি গিট দিয়ে দিয়েছিলাম। প্রায় সময়ই ছাদে এসে দেখি যে কাপড় চোপড়ে আমি 2টা করে ক্লিপ দিয়ে গিয়েছি, তারপরেও দেখা গেছে ক্লিপ
খুলে একদম নিচে পড়ে আছে। আবার সেদিন তো আমার হাত থেকে উড়ে একটা বালিশের কভার একদমই মানে বাসার নিচে গিয়ে পড়েছিল, সেটা আবার আপনাদের ভাইয়াকে দিয়ে উঠিয়েছি। মানে এই জিনিসগুলো না খুবই মানে বাজে সিচুয়েশন আমি মনে করি। তারপর আসলে কিছুই করার নেই, আমার যেহেতু বাচ্চাদের ঘর, এত বেশি কাপড় চোপড় হয়, আমি বারান্দাতে শুকাতে গেলে দেখা গেছে 2 দিন লেগে যাবে আমার একদিনের কাপড় শুকাতে। আর যদিও আমার বাসায় মোটামুটি বড় সাইজেরই 2টা বারান্দা আছে, কিন্তু আমার বারান্দাতে কেন যেন কাপড় চোপড় শুকাতে একদমই ভালো লাগে না। এ কারণেই দেখা গেছে আমি প্রতিদিনই ছাদে কষ্ট করে এসে শুকাতে আবার দেখা গেছে নিয়ে যাই। এতে করে একদিনেই কাপড় চোপড় শুকিয়ে মুচমুচে হয়ে যায়, আর আমি জায়গাগুলো ভাঁজ করে জায়গায় রেখে দিতে পারি। তো এখানে হচ্ছে আমার প্রিয় আপুদের উদ্দেশ্যে বলছি, আমি এতদিন ধরে আপনাদের বিশ্বাসের সাথে অনলাইনে বিজনেস করে যাচ্ছি। আমি তো আর 1 দিন 2 দিন ধরে এখানে বিজনেস করছি না, বেশ কয়েক বছর ধরেই বিজনেস করছি। আর আমার আপুরা তো আমার ভ্লগের মাধ্যমে আমাকে ভালো করে চিনেই। তারপরেও দেখা গেছে অনেক আপুরা কনফিউশনে থাকে যে আসলে অনলাইনের জিনিস ভালো হবে কি হবে না। আপুরা আপনারা যদি কাউকে না চিনে জেনে তারপর হচ্ছে ফেসবুক থেকে হুট করে একটা জিনিসের বিজ্ঞাপন দেখে ফেললেন আর সেখান থেকে একটা জিনিস কিনে নিলেন, অবশ্যই কিন্তু আপনারা ঠকবেন। তবে আমরা যারা ভ্লগিং করি আমরা কিন্তু আপনাদের সাথে 1 দিন 2 দিন ধরে থাকার জন্য আসিনি, এখানে বছরের পর বছর কাজ করার জন্য এসেছি। আমরা অবশ্যই কোনো খারাপ পণ্য আপনাদেরকে দিব না, কারণ আমাদের এখানে টিকে থাকার ইচ্ছা আছে আর ভালো সার্ভিস দেওয়ার ইচ্ছা আছে। এ কারণে বলছি, আমাদের কাছ থেকে পণ্য নিলে আপনারা 100% নিশ্চয়তার সাথে নিতে পারেন। 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে তেল দিচ্ছি। যদি আপনাদের চুলে কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আপনারা আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিয়ে নিতে পারেন। আমি নিজের হাতে প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে এই তেল তৈরি করে থাকি। আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল দ্রুত লম্বা করবে, চুলের গোড়া মজবুত করবে, খুশকি দূর করবে, সেই সাথে চুল এত বেশি সফট, শাইনি এবং কি সিল্কি হবে, যেটা তো রোজার চুল দেখেই আপনারা বুঝতে পেরেছেন। আর আলহামদুলিল্লাহ ভালো পণ্য নিয়ে কাজ করছি বিধায় কিন্তু এত বছর ধরে অনলাইনে বিজনেস করে টিকে যেতে পারছি। আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের রিভিউগুলো চেক করে নিতে পারেন। আর যারা অর্ডার করতে চাচ্ছেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, ইমো, হোয়াটসঅ্যাপে, অথবা কিন্তু সরাসরি কল দিয়েও অর্ডারটি কনফার্ম করতে পারেন। এতটুকু আস্থা আপনাদেরকে দিচ্ছি যে আমার কাছ থেকে পণ্য নিলে আপনারা কেউই ঠকবেন না। তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।